লেবানন পশ্চিম এশিয়ার একটি দেশ। এর আয়তন 10,452 বর্গ কিলোমিটার। আয়তনের দিক দিয়ে দেশটি বাংলাদেশের থেকে 15 গুণ ছোট। দেশটির জনসংখ্যা 55,92,631 জন। দেশটি আয়তনে ছোট হওয়া সত্ত্বেও লেবানিজ সংস্কৃতি উভয় মধ্যপ্রাচ্য এবং বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে। প্রাথমিকভাবে দেশটি ব্যাপকভাবে প্রবাসীদের দ্বারা পরিচালিত। লেবানন জাতিসংঘের একটি প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার পাশাপাশি এটি আরব লীগ এবং ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য। সম্প্রতি লেবাননে পেজার হামলা নিয়ে দেশটির সাথে ইসরায়েলের উত্তেজনা চরম আকার ধারণ করেছে। আজকের এই পর্বে আমরা জানব মধ্যপ্রাচ্যের সাহসী দেশ লেবানন সম্পর্কে। লেবাননের সরকারি নাম লেবানিজ রিপাবলিক। ভৌগোলিকভাবে দেশটির উত্তর-পূর্বে সিরিয়া, দক্ষিণে ফিলিস্তিন সীমানা দ্বারা পরিবেষ্টিত এবং পশ্চিমে ভূমধ্যসাগর ও সাইপ্রাস অবস্থিত। ভূমধ্যসাগরীয় অববাহিকা এবং আরব পশ্চিমাঞ্চলের সংযোগস্থলে এর অবস্থান এর সমৃদ্ধ ইতিহাসে অবদান রেখেছে এবং ধর্মীয় বৈচিত্র্যের একটি সাংস্কৃতিক পরিচয় তৈরি করেছে। এটি মধ্যপ্রাচ্যের লেভান্ট অঞ্চলের অংশ। লেবাননের রাজধানীর নাম বৈরুত। দেশটির সরকারি ভাষা আরবি এবং স্বীকৃত ভাষা ফ্রেঞ্চ। দেশটির মুদ্রার নাম লেবানিজ পাউন্ড। ভাষাবিদদের মতে লেবানন শব্দটির কয়েকটি অর্থ আছে, যেমন দুধ ও সাদা উভয় শব্দের সাথে তুষারাবৃত মাউন্ট লেবাননের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বরফে ঢাকা মাউন্ট লেবাননের পর্বতগুলোকে দেখায় দুধের মতো সাদা। লেবানন ভূখণ্ডটি এর কোল ঘেঁষে গড়ে উঠেছে, এই কারণে এর নাম লেবানন বা দুধের মতো সাদা। লেবাননের নাম গত 4000 বছর ধরে একই আছে। সম্ভবত এই কারণে এই দেশ নিয়ে সর্বাধিক বই রচিত হয়েছে। অবশ্য আরব বিশ্বে যত বই প্রকাশিত হয় তার 70 ভাগ বের হয় এই লেবানন থেকে। প্রত্নতাত্ত্বিকদের কাছে এই দেশটি স্বর্গরাজ্য, কারণ বহু প্রাচীন নিদর্শন খুঁজে পাওয়া যায় এই দেশে। লেবাননের এক প্রাচীন শহর বাইবলস। বলা হয় এখান থেকে সৃষ্টি হয়েছিল বর্ণমালার। এর কারণ মানব সভ্যতার শুরুর দিকে এই অঞ্চলে সভ্যতার শুরু হয়েছিল। পরবর্তীকালে এই সভ্যতাকে ফোনিশিয়া সভ্যতা বলে চিহ্নিত করা হয়েছে। এই কারণে লেবাননের আদি বাসিন্দাদের ফোনিশিয়ান নামে ডাকা হয়। আলেকজান্ডার দ্য গ্রেটের মধ্যপ্রাচ্য অভিযানকালে ফোনিশিয়া সভ্যতার সমাপ্তি ঘটে। গ্রিক আধিপত্যের অবসান হলে এই অঞ্চল ক্রমান্বয়ে রোমান ও বাইজেন্টাইনদের অধিকারে আসে। 7ম শতাব্দীতে আরবরা এ অঞ্চলে আসে। এ সময় এর সিরিয়া অঞ্চলে ইসলাম ধর্মের ব্যাপক প্রসার ঘটলেও লেবানন অংশে খ্রিস্টানদের একটি বিশাল অংশ ইসলাম ধর্ম গ্রহণ করেনি। পরবর্তীতে ক্রুশের যুদ্ধের সময় লেবাননের খ্রিস্টানরা তাদের ব্যাপকভাবে সাহায্য করে। এরপর এই অঞ্চল অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। পরবর্তী প্রায় 400 বছর এ অঞ্চল অটোমান সাম্রাজ্যের অধীনেই ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর লেবানন ফ্রান্সের অধীনে আসে। তারপরে ফ্রান্সের সরকার এই অঞ্চল বিভাজিত করে সিরিয়া ও লেবানন নামে দুটি রাষ্ট্রের স্বীকৃতি দেয়। খ্রিস্টান এবং মুসলিম অধ্যুষিত এ অঞ্চলে সম্প্রীতি বজায় রাখার জন্য একটি অলিখিত চুক্তি হয় 1943 সালে। এই চুক্তি অনুসারে সিদ্ধান্ত নেওয়া হয় যে লেবাননের প্রেসিডেন্ট হবেন একজন খ্রিস্টান এবং প্রধানমন্ত্রী হবেন একজন মুসলমান। 1945 সালের 1 জানুয়ারি লেবানন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতার পর লেবানন বেশ সমৃদ্ধি অর্জন করে। সে সময় তারা ছিল মধ্যপ্রাচ্যের শিল্প সংস্কৃতির প্রধান কেন্দ্র। এজন্য লেবাননের রাজধানী বৈরুতকে বলা হতো মধ্যপ্রাচ্যের প্যারিস। 1948 সালে ফিলিস্তিন ভূখণ্ড দখলের বিরোধিতা করে
তারা ইসরায়েলের উপর হামলা চালায়। এতে তাদের পরাজয় ঘটে এবং 1,00,000-এর ওপর ফিলিস্তিনি শরণার্থী আশ্রয় নেয় লেবাননে। এরপরই এ অঞ্চল সংঘাতময় হয়ে ওঠে এবং হয়ে ওঠে বিশ্ব রাজনীতির ঘাঁটি। শিয়া, সুন্নি, খ্রিস্টান, ফিলিস্তিন, ইসরায়েল সবকিছু মিলে দেশে বারবার অস্থিতিশীল পরিস্থিতি শুরু হয়। এর প্রেক্ষিতে 1975 সালে শুরু হয় গৃহযুদ্ধ, যার ফলে দেশটির সমৃদ্ধি থেমে যায়। অর্থনৈতিক স্থবিরতা শুরু হয়, তার জের এখনও চলছে। গৃহযুদ্ধ থেমে গেলেও ফিলিস্তিন আর ইসরায়েলের সংঘাতের অন্যতম কেন্দ্র হয়ে রয়েছে লেবানন। ফলে দেশটি মধ্যপ্রাচ্যের দরিদ্র দেশে পরিণত হয়। অবশ্য মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর মতো তাদের দেশে তেল সম্পদ নেই, নেই কোনো খনিজ সম্পদও, বরং দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তুষারাবৃত মাউন্ট লেবানন অপূর্ব নৈসর্য সৌন্দর্যের আধার। এই কারণে দেশটিকে একসময় বলা হতো মধ্যপ্রাচ্যের সুইজারল্যান্ড। এই দেশে রয়েছে 15টি নদী। প্রতিটি নদী লেবাননের নিজস্ব পাহাড় থেকে উৎপন্ন। লেবাননের আরেক অপূর্ব স্থানগুলোর একটি হচ্ছে জিটাকরোতো। একটি গুহা যে এত সুন্দর হতে পারে সেটা না দেখলে বিশ্বাস করা কঠিন। গুহার নিচ দিয়ে বয়ে চলেছে জলের স্রোতধারা। লেবাননের আরেক প্রাকৃতিক সৌন্দর্যময় এলাকা হচ্ছে কাদিসা উপত্যকা। উপত্যকার পাশ দিয়ে বয়ে গেছে কাদিসা নদী। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে যতই উপরে ওঠা যায়, কাদিসা উপত্যকা ততই মনোমুগ্ধকরভাবে ধরা দিতে থাকে। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্ভুক্ত। লেবাননের একটি বিখ্যাত জাদুঘর হচ্ছে জিব্রান জাদুঘর। লেবাননের বিশ্ববিখ্যাত কবি, দার্শনিক ও চিত্রশিল্পী কাহালিল জিব্রানের স্মৃতি বিচিলিত এই জাদুঘরটি। এখানে রয়েছে জিব্রানের কবর, তার ব্যবহারের নানা জিনিসপত্র এবং তার আঁকা 440টি চিত্রকর্ম। বলা হয়ে থাকে, ইতিহাসে যাদের কবিতার বই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, কাহালিল জিব্রান তার মধ্যে তৃতীয়। আরও আছে লেবাননের সুবিশাল সিডার বনের এক টুকরো নিদর্শন, সিডার্স অব গড। প্রাচীনকালে মাউন্ট লেবাননের গায়ে গড়ে উঠেছিল সিডার বন। এছাড়াও সারা দেশে ছড়িয়ে আছে বিভিন্ন সভ্যতার নানা নিদর্শন। বৈরুত শহরটি ভূমধ্যসাগরের তীর ঘেঁষে অবস্থিত। বিকেল হলেই লেবানিজরা দল বেঁধে ঘুরতে যান সমুদ্রের তীরে। লেবানিজরা মূলত 3 ভাগে বিভক্ত: খ্রিস্টান, সুন্নি মুসলিম এবং শিয়া মুসলিম। লেবানন মধ্যপ্রাচ্যের বলতে গেলে একমাত্র দেশ যেখানে 40% খ্রিস্টান বসবাস করে। যুগ যুগ ধরে তারা একসাথে থাকলেও কেউ কাউকে বিশ্বাস করে না। লেবাননের ইতিহাসে বিভিন্ন সময়ে নিজেদের মধ্যে রাজনৈতিক ক্ষমতার ব্যাপারে চুক্তি হয়েছে। সংসদের আসনসমূহের অর্ধেক খ্রিস্টান ও অর্ধেক মুসলমানদের জন্য সংরক্ষিত। লেবাননের বেশিরভাগ রাজনৈতিক দল গোষ্ঠী বা গোত্রভিত্তিক। সংবিধান অনুযায়ী প্রতি 4 বছর অন্তর সংসদ নির্বাচন হয়। লেবাননকে বলা হয় ডাক্তারের দেশ। এই দেশে প্রতি 10 জন লোকের জন্য একজন ডাক্তার, অথচ ইউরোপ ও আমেরিকায় 100 জনের জন্য একজন ডাক্তার। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এই চ্যানেলে পৃথিবীর সকল দেশ নিয়ে ভিডিওর একটি প্লেলিস্ট রয়েছে। আপনি চাইলে সেই প্লেলিস্টে গিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ এবং শহর নিয়ে বিস্তারিত ইতিহাস এছাড়াও আরও বহু তথ্য জানতে পারবেন।